প্রিয় ভিউয়ার্স এবং শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অসীম কুমার সরকার। কোণ সম্পর্কিত আলোচনায় আজকে আমাদের জ্যামিতির কোণ সম্পর্কে আলোচনা করব। এখান থেকে যে প্রশ্নগুলো আসে আশা করি তোমরা অবশ্যই পাবে এবং সেটা সহজেই উত্তর করতে পারবে। তো আজকের বিষয় হলো কোণ, কোণ এবং কোণের প্রকারভেদ। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমরা কোণ কি জানবো। কোণ ওকার মূর্ধন্য, অনেক সময় বানান আসে বাংলায়, যে কোন বানান। ঠিক আছে, তা দুটি সরল রেখা যদি কোনো বিন্দুতে মিলিত হয় তখন ওই মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। কি বললাম, যে দুটি সরলরেখা যদি কোনো বিন্দুতে মিলিত হয় তবে ওই মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। অর্থাৎ আমরা লিখতে পারি যে কোণকে যদি প্রকাশ করতে চাই তাহলে শীর্ষবিন্দুটাকে ওই মাঝখানে দিতে হয় আর কি। যেমন আমরা মনে করো এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, তাহলে এইটা হলো শীর্ষবিন্দু আর এই হলো কোণ উৎপন্ন হয়েছে। এই মিলিত বিন্দুতে কি কোণ উৎপন্ন হলো না, এটাই হলো কোণ। এখন আমরা বিভিন্ন প্রকার কোণ সম্পর্কে আজকে জানবো। প্রথমে লেখো সূক্ষ্ম কোণ। মার্কারটা কোথায় রাখলাম, সরি মার্কার। প্রথমে লিখি সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম বানান দন্তস দীর্ঘ খিয়াম ফলা, এটাও বানান আসে বাংলাতে, সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণ সম্পর্কে জানবো আমরা। সূক্ষ্ম কোণ কাকে বলে? সূক্ষ্ম কোণ কাকে বলে? যে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে, বা এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। মনে থাকবে তো? তাহলে আমরা লিখলাম সংক্ষেপে লিখলাম যে 90 ডিগ্রি বা এক সমকোণ থেকে ছোট, এটা হলো সূক্ষ্ম কোণ, তাই তো? যে 90 ডিগ্রি বা এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। এরপরে আমরা একটা সূক্ষ্ম কোণের চিত্র আঁকি। ঠিক আছে, যে একটা সূক্ষ্ম কোণের চিত্র। 90 ডিগ্রি কি এইটা 90 ডিগ্রি? আমরা যদি 90 ডিগ্রি আঁকি তাহলে এই হলো একটা 90 ডিগ্রি, তাই না? এই কোণটা হলো একটা 90 ডিগ্রি কোণ, একটা সরলরেখার অর্ধেক, সরল কোণের অর্ধেক 90 ডিগ্রি, তাই না? সেটা হলো সমকোণ। সরল কোণের অর্ধেক হলো সমকোণ। তাহলে এখানে এইটা 90 ডিগ্রি থেকে ছোট হবে, এটা সম্পূর্ণ মিলিয়ে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি লিখি তাহলে একটা সূক্ষ্মকোণ তৈরি হয়েছে, হয়েছে না? যদি আমি এখানে দিই তাহলে এখানেও একটা সূক্ষ্মকোণ তৈরি হবে। মানে এর পূর্ব পর্যন্ত যতক্ষণ আমরা 90 ডিগ্রিতে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত সেটা সূক্ষ্মকোণ। আচ্ছা, এবার জানবো আমরা সমকোণ। সমকোণ বা এর পরবর্তীতে যা জানি যে, না সমকোণটাই জানি, সমকোণ। সমকোণ কাকে বলে? ডাইরেক্ট এবার 90 ডিগ্রি কোণকে, 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। সমকোণের ছবি আমি পূর্বেই দেখাইছি, এটা আছে সমকোণ, আর আগে দেখালাম এটা হলো সূক্ষ্মকোণ, এটা হলো সমকোণ, এটা হলো সূক্ষ্মকোণ। এরপরে এলাম স্থূল কোণ। স্থূল কোণ স্থূলকোণ অর্থাৎ বৃহৎ আকার যেটা, তাই না? স্থূল মানে কি, আর সূক্ষ্ম মানে ছোট, আর স্থূল মানে বড়। তাহলে এখানে আমরা 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি বা এক সমকোণ, এক সমকোণ থেকে বড়, এইটা হলো স্থূল কোণ। 90 ডিগ্রি বা এক সমকোণ থেকে বড় কোণকে স্থূল কোণ বলে। এই যে আমরা চিত্রটা এবারে হা করে পড়বি, একেবারে হা করে, এই যে স্থূল কোণ। ঠিক আছে, যে এই হলো স্থূল কোণের চিত্র, অর্থাৎ 90 ডিগ্রি থেকে অবশ্যই বড় হবে। 90 ডিগ্রি তো এই, তাহলে এবার এইরকম হবে, এরকম হতে পারে, ঠিক আছে, এরকম হতে পারে। মানে এইটা হতে পারে স্থূল কোণ, এটা হতে পারে স্থূল কোণ, অথবা এটাও হতে পারে স্থূল কোণ, কিন্তু একেবারে এটা হবে না, সমান হবে না। ঠিক আছে, সমান হয়ে গেলে তখন আবার সেটা সরল কোণ হয়ে যাবে। তাহলে এরকম আমাদের রয়েছে
এটা হলো আমাদের স্থূলকোণের চিত্র, তাই তো? তাহলে স্থূলকোণ সম্পর্কে জানলাম যে 90 ডিগ্রি থেকে বা এক সমকোণ থেকে বড় কোণকে স্থূলকোণ বলে। এবার আমরা জানবো সরল কোণ। সরল কোণ, সরল কোণ কাকে বলে? সরল কোণ হলো 180 ডিগ্রি কোণকে, 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। এই হলো চিত্র তার, মানে দুটি বিন্দু এমাদার থেকে এই দিকে আছে, এমাদার থেকে এই দিকে আছে, এখানে আছে মনে করো একটা শীর্ষবিন্দু। তাহলে এটা হলো সরল কোণ, এটাকে আমরা লিখতে পারি সরল কোণ। সরল কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। এরপরে আমরা যাব আরেকটা কোণ, সেটা আছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ, তাই না? প্রবৃদ্ধ মানে কি? প্রায় বৃদ্ধ, তাই তো? হ্যাঁ, বুড়ো কোণ, বুড়ো কোণ, হ্যাঁ, প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ কাকে বলে? কেউ কারো জানা আছে কিনা? হ্যাঁ, ঠিকই আছে, যে 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট। এই এই হচ্ছে সীমানা, ঠিক আছে? যে 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট, এইটা হলো প্রবৃদ্ধ কোণ। এখন 180 থেকে বড় কিভাবে একটা, 360 থেকে ছোট কিভাবে একটা, এটা তো একটা বিশাল ব্যাপার, তাই না? মনে করে এই হচ্ছে সরল কোণ, এটা আমি বুঝলাম যে এটা সরল কোণ। তাহলে এর থেকে আবার বড় কি করে আঁকতে হবে? আঁকা যাবে না? যাবে। এই যে দেখো, এ একেবারে শেষ পর্যন্ত আঁকা যাবে, এই পর্যন্ত আঁকা যাবে, এরপরে এই আঁকা যাবে, এরপরে এই আঁকা যাবে। অর্থাৎ আমরা কি সীমানা এবার নির্ধারণ করছি, দেখো যে এটা আছে 180 ডিগ্রি, ঠিক কিনা? এরপরে এই 180 ডিগ্রি থেকে বড় হয়ে গেল, তাই না? তাহলে এই কোণটা, অর্থাৎ ওই কোণটার চেহারা হবে এইরকম, দেখো এইরকম হলো, তাই না? তাহলে এইটা হলো প্রবৃদ্ধ কোণ। বা এরকম হতে পারে, এটা নিয়ে আরো এইখানে যেতে পারি, অর্থাৎ আমরা যদি এটাকে এইভাবে লিখতাম এই, তাহলে আরো বড় হতো, তাও প্রবৃদ্ধ কোণ। কারণ আমরা 360, এই সম্পূর্ণ সীমানাটা কত? 360। এই 360 এর আগ পর্যন্ত আমার প্রবৃদ্ধ কোণ, 360 এর আগ পর্যন্ত কি প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ 359 ডিগ্রি কোণকেও প্রবৃদ্ধ কোণ বলে। ক্লিয়ার? 359 ডিগ্রি কোণকেও প্রবৃদ্ধ কোণ বলে। এবার আমরা বিপ্রতীপ কোণ সম্পর্কে জানবো। এটা বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমাদের জেনে রাখতে হবে যে বিপ্রতীপ কোণটা কি। বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ অর্থাৎ এই যে একটি কোণের বিপরীতে, তাই না? এরা আছে পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে কি হলো? দুটি সরলরেখা পরস্পর যদি ছেদ করে, তাই না? দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, কয়টি? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, তাদের প্রত্যেকটির বিপরীত কোণকে বিপ্রতীপ কোণ বলে। প্রত্যেকটি বিপরীত কোণকে বিপ্রতীপ কোণ বলে। আশা করি আর সমস্যা হবে না। অর্থাৎ এই কোণটার বিপরীত কোণ কি? এইটা, অপোজিটে যেটা, এটা হচ্ছে বিপরীত কোণ বলে। এরপরে আমরা জেনে নেব পূরক কোণ। আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হলো পূরক কোণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হলো আমাদের পূরক কোণ। পূরক কোণ সম্পর্কে আমাদের জানতে হবে যে পূরক কোণটা কি। পূরক কোণ, পূরক এবং সম্পূরক, ঠিক আছে? পূরক এবং সম্পূরক সম্পর্কে আমরা ধারণা নেব। পূরক কোণ কাকে বলে? অর্থাৎ দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, কি বললাম? দুটি কোণের সমষ্টি, সম্মিলিত রূপ, দুটি কোণ মিলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে পূরক কোণ আমি লিখি যে দুটি কোণের সমষ্টি, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। এটা হচ্ছে সংজ্ঞা আকারে, ঠিক আছে? পূরক কোণ
বলে, একটিকে অপরটির পূরক কোণ বলে। দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয় তবে একটিকে অপরটির পূরক কোণ বলে। আর পূরক অর্থ কি? পূরক অর্থ একেবারে সহজে, পূরক অর্থ কি? 90 থেকে মাইনাস, 90 থেকে বিয়োগ। এটা আছে সহজ ব্যাখ্যা, 90 থেকে বিয়োগ, 90 থেকে বিয়োগ। পূরক অর্থ কি? 90 থেকে বিয়োগ। এখন আমি তোমাদের এখান থেকে কয়েক প্রকার প্রশ্ন আমি করছি, দেখো। যে মনে করো যে 35 ডিগ্রি কোণের পূরক কোণ কত? হ্যাঁ, 35 ডিগ্রি এর পূরক কোণ, 90 ডিগ্রি এর পূরক কোণ কত? 90 থেকে 35 বাদ 55, 55, তাহলে 55 ডিগ্রি। আচ্ছা, তাহলে 35 ডিগ্রি এর পূরক কোণ কত? 55 ডিগ্রি। 80 ডিগ্রি এর পূরক কোণ কত? 10 ডিগ্রি। 50 ডিগ্রি এর পূরক কোণ কত? 40 ডিগ্রি। সব সময় 90 থেকে বিয়োগ। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে 90 ডিগ্রি এর পূরক কোণ কত? ভেরি গুড, 90 ডিগ্রি এর পূরক কোণ হবে 0 ডিগ্রি। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা জানলাম পূরক অর্থ 90 থেকে মাইনাস। এখানে দুই ধরনের প্রশ্ন হতে পারে। এক নাম্বার প্রশ্ন হচ্ছে এই সংজ্ঞাটা, পূরক কোণের সংজ্ঞা। আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে ধরনের প্রশ্ন করলাম যে গাণিতিক রূপ, পূরক কোণ 35 ডিগ্রি এর পূরক কোণ কত বা 46 ডিগ্রি এর পূরক কোণ কত, এরকম ইত্যাদি ইত্যাদি, তাই তো? তো এবার আমরা জানবো সম্পূরক কোণ সম্পর্কে। একই ঘটনা, একই ঘটনা, সম্পূরক কোণের ব্যাখ্যাও একই রকম। এই সম্পূরক কোণ আছে, সম্পূরক কোণ, সম্পূরক কোণ, সম্পূরক কোণ কাকে বলে আমরা লিখি সম্পূরক কোণ। হ্যাঁ দাদা, আমি একটু বিজি আছি, পরে কথা বলি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এবার জানবো যে সম্পূরক কোণ, সম্পূরক কোণ কাকে বলে। এখন ওই পূর্বের মতোই যে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। ঠিক আছে, একটি সাপেক্ষ অপরটি সম্পূরক কোণ। ঠিক আছে, একটি কোণের অপরটি হলো সম্পূরক কোণ। অর্থাৎ এটা হচ্ছে আমরা লিখতে পারি যে 180 ডিগ্রি থেকে বিয়োগ, তাই তো? 180 ডিগ্রি থেকে বিয়োগ। আর সংজ্ঞাও একই রকমের, যে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। এখন একটা জিনিস আমাদের এখানে বাকি ছিল, যে পূরক কোণের সংজ্ঞা চিত্র কি আঁকিছি আমি? পূরক কোণের চিত্রটা দেওয়া হয় নাই। ও সরি, তাহলে পূরক কোণের চিত্রটা আমরা দিয়ে নিই। যে পূরক কোণের চিত্রটা হবে এরকম, 90 ডিগ্রির সাথে সম্পর্ক, তাই না? সম্পর্ক হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সেটা হলো এই 90 ডিগ্রি হলো এই সম্পর্ক। এখন আমাদের মনে করো এখানে এই দুটো কোণ, এ একটা কোণ আর এ একটা কোণ, এই দুইটা কোণ মিলিয়ে হয়েছে 90 ডিগ্রি। তাহলে এইটির এই কোণটার পূরক কোণ কত? এইটা মনে করো এটা আছে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা হট, এরকম চিত্র আকারেও প্রশ্ন হতে পারে। পাশে লিখে দিল পূরক কোণের মান কত, চিত্রে পূরক কোণের মান কত। তাহলে তোমরা এখানে দেবা 90 থেকে বিয়োগ, অর্থাৎ 90 থেকে তোমরা 30 বিয়োগ করলে পেয়ে যাচ্ছে 60 ডিগ্রি আছে পূরক কোণের মান। ক্লিয়ার হলো? তাহলে এইটা দুটি কোণের সমষ্টির এইভাবেই আমরা চিত্রে দেখালাম তোমাদের পূরক কোণটা। আশা করি সহজেই বুঝতে পারছো। এবার আমরা সম্পূরক কোণটা চিত্রে দেখাবো। যে মনে করো এই সম্পূরক কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন দুই সমকোণ, তাই না? দুই সমকোণের সমষ্টি বা 180 ডিগ্রি হলো, যদি দুটি কোণের সমষ্টি হয় তবে একটি সাপেক্ষ অপরটি সম্পূরক কোণ। এখন মনে করো এই একটা কোণ রয়েছে, তাহলে এটা মনে করো হচ্ছে তোমার 70 ডিগ্রি রয়েছে। তাহলে 70 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? তাহলে 110 ডিগ্রি। ভেরি গুড, অর্থাৎ এখানে 110 ডিগ্রি হবে, তাই না? 110 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে কি করলাম আমি? 180 থেকে 70 মাইনাস করে আমি পেলাম 110 ডিগ্রি। অর্থাৎ আমরা পূর্বেই বলেছি যে সম্পূরক অর্থই হলো 180 থেকে মাইনাস করা। সম্পূরক কোণ পেতে গেলে 180 থেকে মাইনাস করলে আমরা অপর মানটা পাই। তাহলে 180 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? 0 ডিগ্রি, কারণ 180 থেকে 180 বাদ দিতে হবে। তাহলে 180 ডিগ্রি এর সম্পূরক কোণ হলো 0 ডিগ্রি। তাহলে যে কোনো সম্পূরক কোণের মান চাইলে আমরা 180 থেকে বিয়োগ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কোণ সম্পর্কে বিস্তর ধারণা পেয়েছো।
এবার পর্ব আজকের আর একটা বিষয় রয়েছে, যেগুলো হচ্ছে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ। অন্তস্থ এবং বহিস্থ কোণ যে কোনো জবের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ। এবার আমরা খুব ইম্পর্টেন্ট জ্যামিতির একটা বিষয়, সেটা হলো অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ নিয়ে আলোচনা করব। এই অন্তস্থ কোণ বা বহিস্থ কোণ নিয়ে যে কোনো জব পরীক্ষায় কিন্তু 1টা মার্ক বা 2টা মার্ক আসবেই, এটা প্রায় নিশ্চিত বলা যায়। তো আমরা সেরকম কিছু প্রশ্ন সলভ করব এবং ধারাবাহিকভাবেই করব, যাতে আমরা সহজেই বুঝতে পারি। প্রথমে আগে আমরা অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ সম্পর্কে জেনে নিই। যে অন্তস্থ কোণ, তাই না? অন্তস্থ কোণ অর্থাৎ এর আরেক নাম হলো অন্তঃকোণ, ঠিক আছে? অন্তস্থ কোণ। এখন অন্তস্থ মানে কি? ভিতরের কোণ। মনে করে একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের এই ভিতরে এই কোণকে কি বলে? অন্তস্থ কোণ। অন্তস্থ মানে কি? ভিতরের কোণ, ঠিক আছে? এটা আমি টান দিলাম, এই রেখাটা টান দিলাম, তাহলে এই যে বাইরে কোণ সৃষ্টি হলো, এটাকে কি বলে? বহিস্থ কোণ। তাহলে ক্লিয়ার হলো তো, যে এইটা ভিতরের কোণটাকে অন্তস্থ আর বাইরের কোণটাকে বহিস্থ। মনে করো আমি একটা পঞ্চভুজ আঁকলাম, চতুর্ভুজ না, একটা পঞ্চভুজ আঁকলাম, ষষ্ঠভুজ দেখি সহজ দেখা যাবে। পঞ্চভুজে এবার দেখা গেল কোন ভুজ আঁকতে পঞ্চভুজ না কি ফেলি, ঠিক আছে? এটা হচ্ছে ষষ্ঠভুজ, তাই না? 6টা বাহু, হ্যাঁ, এরা কিন্তু সমভুজ, এরা সমভুজ, তাই না? সমভুজ মানে কি? বাহুগুলো সমান, তাই না? সুষম পঞ্চভুজ, এই সুষম ষষ্ঠভুজ, এই সঠিক কথা হচ্ছে সুষম ষষ্ঠভুজ, মানে 6টা বাহু অবশ্যই সমান হতে হবে। তাহলে আমরা জানি বাহু সমান হলে অবশ্যই কোণ সমান, তাই না? বাহু সমান হলে কোণ সমান। বাহু যদি সবগুলো বাহু সমান হয় তাহলে সবগুলো কোণ মাস্ট বি সমান। যদি দুটি বাহু সমান হয় তাহলে, যেমন আমরা যদি সমদ্বিবাহু ত্রিভুজ বলি, তাহলে তার দুটি বাহু সমান, তাহলে তার দুটি কোণও সমান। সমবাহু ত্রিভুজ বলি, তাহলে সমবাহু ত্রিভুজের কি? 3টি বাহু সমান, 3টি কোণই সমান। অর্থাৎ সমবাহু ত্রিভুজের তিন এর ক্ষেত্রফল কত? সরি 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিকে যদি 3 ভাগ করি, তাহলে 3 6 18, 60 ডিগ্রি করে প্রত্যেক কোণ, তাই না? প্রতিটা কোণের মান, সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান 360 ডিগ্রি। তদ্রূপ পঞ্চভুজ, এই পঞ্চভুজ আছে সরি ষষ্ঠভুজ, ষষ্ঠভুজ এইরকম, এর বাইরেও কোণ রয়েছে, এই বাইরেটাকে কি বলে? বহিস্থ কোণ। বাইরে যে কোণটা সেটাকে বলে বহিস্থ কোণ, আর ভিতরে যে কোণটাকে সেটা বলে অন্তস্থ কোণ। এই কোণগুলো অন্ত মানে ভিতরে, অর্থাৎ একে বলে অন্তস্থ কোণ, আর বাইরে যেটা সেটাকে বলে বহিস্থ কোণ। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে একটি সুষম ষষ্ঠভুজের বহিস্থ কোণের পরিমাণ কত, একটি সুষম ষষ্ঠভুজের অন্তস্থ কোণের পরিমাণ কত, এরকম প্রশ্ন হতে পারে, তাই না? তাহলে এইগুলো আমরা সহজে কিভাবে নির্ণয় করতে পারি? অথবা এভাবে প্রশ্ন হতে পারে যে একটি সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ 72 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত, এভাবে প্রশ্ন হতে পারে। আবার প্রশ্ন হতে পারে একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণের পরিমাণ 108 ডিগ্রি বা ইত্যাদি ইত্যাদি যদি থাকে, তাহলে বাহুর সংখ্যা কত। এছাড়াও প্রশ্ন হতে পারে একটি সুষম পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজ বা অষ্টভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি কত, বহিস্থ কোণগুলোর সমষ্টি কত, এরকম ইত্যাদি 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 প্রশ্ন হতে পারে। আমরা আশা করি আলোচনা করব, সব পর্যায়ক্রমে আমরা সুন্দরভাবে আলোচনা করব, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। এখন প্রথম ধাপ হলো আমাদের সূত্রগুলো জেনে নিতে হবে, যে বহিস্থ কোণ বের করার সূত্র এবং অন্তস্থ কোণ বের করার সূত্র। তাহলে প্রথমে আমরা সূত্র এক লিখি, যে বহিস্থ কোণ বা বহিঃকোণ, সংক্ষেপে লিখলাম যে 360 ডিগ্রি ভাগ হলো বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা 360 ডিগ্রি ভাগ হচ্ছে বাহুর সংখ্যা, এটা হচ্ছে বহিস্থ কোণের সূত্র। তাহলে এখান থেকে আমরা আরো একটা সূত্র বের করতে পারি, সেটা কি হতে পারে? যে এখান থেকে যদি বাহুর সংখ্যা আমরা সাইড চেঞ্জ করি, তাই না? বাহুর সংখ্যা সমান লিখতে পারি, বাহুর সংখ্যা সমান লিখতে পারি
360 ডিগ্রি ভাগ ওই বস্তু কোণটা শুধু নিচে চলে আসলো, শুধুমাত্র স্থান চেঞ্জ করলো বস্তু কোণ। তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র। এরপরে আমরা আরো একটা সূত্র ফলো করব, সেটা হচ্ছে যে বস্তু কোণ নিয়ে আরেকটা সূত্র আমরা ফলো করতে পারি যে বস্তু কোণ সমান 180 ডিগ্রি মাইনাস অন্তস্থ কোণ, 180 ডিগ্রি মাইনাস অন্তস্থ কোণ বা অন্তঃকোণ, এটা। এখন এখান থেকে আমরা কিন্তু অন্তস্থ কোণ আবার চেঞ্জ করতে পারি, এই সাইড চেঞ্জ করতে পারি না, অর্থাৎ আমরা এখান থেকে আবার লিখতে পারি যে অন্তস্থ কোণ সমান 180 ডিগ্রি মাইনাস বহিস্থ কোণ। তাহলে এই সূত্রটা আর আমরা আলাদাভাবে আর অন্তস্থ কোণের সূত্র আরেকটা আছে, সেটা আমাদের জানার দরকার নেই। আশা করি এই সূত্রগুলো তোমরা মনে রাখলেই বহিস্থ কোণ বা অন্তস্থ কোণ সম্পর্কিত সকল সমস্যার সমাধান করতে পারবে। ক্লিয়ার? এবার আমরা প্রশ্নে চলে যাব, সরাসরি প্রশ্নে চলে যাব। দেখো সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথমে আছে একটি সুষম পঞ্চভুজ, আমরা এক দাগ লিখলাম। দেখো যে একটি সুষম পঞ্চভুজ, তাই তো? পঞ্চভুজ, ভুজ বানান কি? ভয় রস্যু, এ উল্টো পাল্টা বলো না। ভুজ বানানোর হচ্ছে ভয় রস্যু, ঠিক আছে? একটি সুষম পঞ্চভুজ অবলিক ষষ্ঠভুজ অবলিক সপ্তভুজ আর আসে না, ঠিক আছে? আমরা অষ্টভুজটা দেখি। অষ্টভুজ এর বহিস্থ কোণের পরিমাণ কত? এর বহিস্থ কোণের পরিমাণ কত? বহিস্থ কোণের পরিমাণ কত? তাহলে আমাদের এইখানে প্রথমে আমাদের সূত্রটা নিশ্চয়ই মনে আছে যে বহিস্থ কোণের সূত্র কি? বহিস্থ কোণের সূত্র দেখো, আমরা কিন্তু এই সবগুলো বের করতে পারবো, তাই না? বহিস্থ কোণ সমান 360 ডিগ্রি ভাগ আছে বাহুর সংখ্যা 360 ডিগ্রি ভাগ বাহুর সংখ্যা। তাহলে আমাদের প্রথমে আমরা যদি এই অঙ্কটা করি, এই খেয়াল করো, মনোযোগ দাও, একটি সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ কত? তাহলে তখন পঞ্চভুজী বাহু কয়টা? 360 ডিগ্রি ভাগ 5, তাহলে ভাগ করলে আসবে 72 ডিগ্রি। এই একটা অ্যান্সার। তাহলে আমরা জানলাম বহিস্থ কোণের পরিমাণ, পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ 72 ডিগ্রি। এরপরে আমরা বের করব কি ষষ্ঠভুজ, মানে এইটা বের করব যে প্রশ্নে যদি থাকে একটি সুষম ষষ্ঠভুজের বহিস্থ কোণের পরিমাণ কত, তাহলে 360 ডিগ্রি ভাগ 6 সমান 60 ডিগ্রি, 6 × 36। তাহলে এই আরেকটা অ্যান্সার 360 ডিগ্রি, ঠিক আছে? এরপরে আমরা এবার বের করব অষ্টভুজ, সুষম অষ্টভুজের বহিস্থ কোণের পরিমাণ কত? তাহলে 360 ডিগ্রি ভাগ 8, তাহলে আছে এখানে ভাগ করো, 8 4 8 32 আর 4 5 8 40, অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি। তাহলে এই একটা প্রশ্ন সম্পর্কে আমরা ভালোভাবে জেনে নিলাম, তাই না? যে একটি সুষম পঞ্চভুজ ষষ্ঠভুজ অষ্টভুজের বহিস্থ কোণের পরিমাণ কত। এবার আমরা যদি বলি যে একটি সুষম পঞ্চভুজ ষষ্ঠভুজ অষ্টভুজের অন্তস্থ কোণের পরিমাণ কত, ঠিক আছে? এবার বহিস্থ কোণ না, এবার বের করব আমরা অন্তস্থ কোণের পরিমাণ কত। তাহলে এখানে লিখলাম অন্তস্থ কোণের পরিমাণ কত। তাহলে এবার দেখো অন্তস্থ কোণ বের করছে, আমরা অন্তস্থ কোণ বের করব যদি আমরা লক্ষ্য করি যে অঙ্কটাতে আমি বহিস্থ কোণ বের করতে পারছি, তাহলে আগে বহিস্থ কোণ বের করে নেব।
ঠিক আছে, পঞ্চভুজ ষষ্ঠভুজ, কারণ বাহুর সংখ্যা থাকলেই তুমি কি বহিস্থ নির্ণয় করতে পারো না। তাহলে সরাসরি তুমি বাহুর সংখ্যা থাকলে সরাসরি আগে বহিস্থ কোণ বের করে তারপরে 180 থেকে বিয়োগ করলে অন্তস্থ কোণ পেয়ে যাবা, তাই না। আমরা এর অন্তস্থ কোণ বের করার জন্য আর একটা সূত্র আছে, সেটাই আমরা যাব না, আমরা ঝামেলা বাড়াবো না। এই জন্য আমরা তাহলে এখানে এই প্রথমে আমরা পঞ্চভুজ 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 পঞ্চভুজের ক্ষেত্রে আমাদের অন্তস্থ কোণ কত আছে এখানে। হ্যাঁ, পঞ্চভুজের একটু লিখি, পঞ্চভুজের অন্তস্থ কোণ আমার হবে যে 180 মাইনাস 72 ডিগ্রি। এই যে বহিস্থ কোণ বের করছি, কারণ আমরা আগে সূত্রেই জেনেছি যে অন্তস্থ কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ বহিস্থ কোণ, জেনেছি না। তাহলে আমরা সেই 180 ডিগ্রি থেকে এখন শুধু মাইনাস করে দেবো, তাহলে কত পেলাম 108 ডিগ্রি। ঠিক আছে, 108 ডিগ্রি, যে আমরা অন্তস্থ কোণ পঞ্চভুজের অন্তস্থ কোণ বের করলাম 108 ডিগ্রি। এরপরে এটা একটা অ্যানসার পেলাম, আমরা পরবর্তী প্রশ্নটার সমস্যার সমাধান করছি। এরপরে ষষ্ঠভুজের অন্তস্থ কোণ আমরা লিখবো এরকম 180 থেকে, এবার কতবার ওই ষষ্ঠভুজে আমাদের কত পেয়েছিলাম 60, তাহলে 60 ডিগ্রি বার, তাহলে কত পেলাম অ্যানসার 120 ডিগ্রি। এবার মুহূর্তের ভিতরেই তোমরা করতে পারবে। এরপরে অষ্টভুজের অন্তস্থ কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 135 ডিগ্রি। তাহলে আমরা দেখেছো যে একেবারে পঞ্চভুজ ষষ্ঠভুজ অষ্টভুজের সব বহিস্থ কোণ বের করলাম, আবার সব অন্তস্থ কোণ বের করলাম, কিন্তু সূত্র কিন্তু একটাই প্রয়োগ করছে বলা যায়, এখানে আর একটা শর্ট সূত্র প্রয়োগ করছে, তাই না। শুধু 180 থেকে মাইনাস দিয়ে আমরা নির্ণয় উত্তর পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এভাবেই সহজে বহিস্থ কোণের সংখ্যা নির্ণয়, বহিস্থ কোণের পরিমাণ নির্ণয় করতে পারি। তো আমরা ছন্দের মাধ্যমে এভাবেই বলতে পারি যে বহুভুজের বহিস্থ কোণ নির্ণয়ে করো না বন্ধুরা 360 ডিগ্রিকে বাহুর সংখ্যা দিয়ে আগে দাও ভাগ, তাই তো ছন্দের মাধ্যমে বললাম। এবার আমরা আর একটা প্রশ্ন সলভ করব, সেটা হলো যে একটি সুষম পঞ্চভুজ ষষ্ঠভুজ সপ্তভুজ বা অষ্টভুজের বহিস্থ কোণের পরিমাণ যদি 72 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের বাহুর সংখ্যা নির্ণয় করব। এই প্রশ্নটা এবার আমরা কি নির্ণয় করব, বাহুর সংখ্যা। তাহলে আমরা প্রশ্নটা লিখি। প্রশ্নটা লিখি যে একটি সুষম বহুভুজের একটি বহুভুজের, এখানে বলা হচ্ছে একটি সুষম বহুভুজের বহিস্থ কোণ করলাম, ঠিক আছে, একটি সুষম বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ, একটি সুষম বহিস্থ কোণের পরিমাণ, এবারে একটু ভালো করে লিখি, বহিস্থ কোণের পরিমাণ একটি সুষম বহিস্থ কোণের পরিমাণ 72 ডিগ্রি, কথা বলে কি ক্লাস রেকর্ড হচ্ছে, সুষম বহিস্থ কোণের পরিমাণ 72 60 45 30, 72 60 ডিগ্রি 45 ডিগ্রি 30 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত, বাহুর সংখ্যা কত। এই প্রশ্নটা তাহলে আমরা ওই আগের মতোই সলভ করব, যে আমরা আগে বের করে রাখছিলাম যে বাহুর সংখ্যা সমান কি লিখেছিলাম 360 হ্যাঁ ভাগ বহিস্থ কোণ। তাহলে এখানে 360 ডিগ্রি আমরা প্রথমে বের করলাম পঞ্চভুজ পঞ্চভুজ না, ভুল বলছে, প্রথমে 72 ডিগ্রির জন্য, ঠিক আছে, যে 72 ডিগ্রির জন্য আমরা বের করব যে বহিস্থ কোণ যদি 72 ডিগ্রি হয়, অর্থাৎ এই প্রশ্নটার উত্তর করছি, ঠিক আছে 72 ডিগ্রি। তাহলে আমাদের 72 ডিগ্রি হলে যে 360 এখানেই করি, যে 360 ভাগ 72 ডিগ্রি, তাহলে 5টি বাহুর সংখ্যা কত 5টি, প্রথমটার উত্তর বের করলাম 5টি, অর্থাৎ এটা পঞ্চভুজ, তাই না।
এবার দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে 360 কে ভাগ দেবো আমি 60 দিয়ে। তাহলে আমরা 6 বাহু, তাহলে এটা কি ভুজ? এটা 6টি ষষ্ঠভুজ, অর্থাৎ বাহু সংখ্যা 6টি। এরপরেরটা আমরা করব 360 ভাগ হলো 45 ডিগ্রি। 45 ডিগ্রি, তার মানে এখানে 8টি পাবানে, তাই না? ভাগ করলে 8টি পাবানে, অর্থাৎ অষ্টভুজ, তাই না? এরপরে আরো একটা রয়েছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি 360 ভাগ 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা 3 12 36 12টি বাহু এর, তাই না? 12টি বাহু, অর্থাৎ 12তম ভুজ বলতে পারি, তাই না? যাই হোক, দ্বাদশ ভুজও বলতে পারি। তো আশা করি এই ধরনের সমস্যা নিয়ে, এটা কিন্তু 1 2 3 4টা প্রশ্ন, কিন্তু এটা মাথায় রেখো, কিন্তু 4টা প্রশ্নের সম্মিলিত রূপ, মানে বহুভুজ যত প্রকার আছে সবগুলোই আমি সাজিয়ে লিখে দিছি। আচ্ছা, এরপরে প্রশ্নটা যদি এমন হয় যে একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণের পরিমাণ, হ্যাঁ এরকম যদি অন্তস্থ কোণের পরিমাণ 72 না, এখানে দিলাম আমি 108 ডিগ্রি, তারপরে এখানে দিলাম 120 ডিগ্রি, আর এখানে দিলাম 135 ডিগ্রি। এইবার এই কোণগুলো আমরা লিখলাম যে একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণের পরিমাণ 108 ডিগ্রি, 120 ডিগ্রি, 135 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? আমরা বাহুর সংখ্যা সূত্রের সাথে কোনটা রিলেটেড? বহিস্থ কোণ রিলেটেড। তাহলে আমরা এখান থেকে আমরা কি করব? আগে আমাদের টার্গেট যে অন্তস্থ কোণ থেকে আগে বহিস্থ কোণটা বের করে নেব, ঠিক কিনা, তাই না? তাহলে আমরা যদি এইটা পাস করি, তাহলে আমরা মূল সূত্র কি জানি? যে আমাদের চাইছে বাহুর সংখ্যা, তাহলে বাহুর সংখ্যা সমান, এটা আমরা লিখে নেব যে বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি ভাগ আছে বহিস্থ কোণ, ঠিক কিনা? 360 ডিগ্রি ভাগ বহিস্থ কোণ, এর বাইরে আমরা যাব না, এই সূত্রের বাইরে যাব না। 360 ডিগ্রি ভাগ বহিস্থ কোণ, কিন্তু দেওয়া আছে কি? অন্তস্থ কোণ। আমরা তাহলে বহিস্থ কোণ বের করে নিতে হবে না? তাহলে আমরা সাইড নোট দিয়ে বহিস্থ কোণ বের করে নিলাম। প্রথমে আমরা এই 108টা করব। তাহলে এই 180 থেকে 108 বাদ দিলে, আমরা 108 যদি বাদ দিই তাহলে আমরা কি পাবো? আমরা 72 পাবো বহিস্থ কোণ, কারণ এইটা দেওয়া রয়েছে অন্তস্থ কোণ। 180 থেকে বাদ দিলে পাই বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণের মান পেয়ে গেছি না? তাহলে প্রথমে 108 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত সেটা বের করি। 360 ভাগ আছে 72 ডিগ্রি, অর্থাৎ 5টি। বাহুর সংখ্যা কয়টা হলো? 5টি, অর্থাৎ পঞ্চভুজ এটা। এরপরের ধাপে আমরা করব 120 ডিগ্রিটা করব 120 ডিগ্রি, অর্থাৎ এখানে বাহুর সংখ্যা আছে কয়টা? 360 ডিগ্রি, আর এখানে 120। তাহলে এখানে অন্তস্থ কোণ 120, এখানেও আমরা বের করে নেব 180 থেকে 120 বাদ, তাহলে বিয়োগ করে আমরা পাই 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি হবে বহিস্থ কোণ। এই যে নিচে বহিস্থ কোণ 60 ডিগ্রি, তাহলে কয়টা হলো বাহু? 6টি। তাহলে অন্তস্থ কোণ দিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে, বাহুর সংখ্যা চাইতে পারে, আবার বহিস্থ কোণ দিলে তো সরাসরি পেতে পারি। কিন্তু অন্তস্থ কোণ যদি আমাদের দিয়ে বলে বাহুর সংখ্যা কত, তখন আমরা কি করব? 180 থেকে বিয়োগ করে আগে বহিস্থ কোণটা বের করে নেব। এরপরেরটা রয়েছে আমাদের 135, তার মানে 360 ডিগ্রি থেকে 135 বাদ দেব, এই ভাগ দেব। ভাগ দিলে আমরা পাইবো এখানে, সরি ভুল আছে 135 বিয়োগ করে নেব। 180 মাইনাস এই 135 আগে বিয়োগ করব, তো তাহলে 45 ডিগ্রি। এবার 45 ভাগ দিলে আমরা পাচ্ছি 8টি, তাই না? তাহলে এই এক প্রকার অঙ্ক পরীক্ষায় আসতে পারে, অর্থাৎ বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ নিয়ে যত প্রকার অঙ্ক আসতে পারে এই কোয়ালিটির, তা কিন্তু প্রায় তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার আমরা বিভিন্ন কোণের অন্তস্থ কোণগুলোর সমষ্টি জানবো। কি জানবো? অন্তস্থ কোণগুলোর সমষ্টি জানবো। সেই অন্তস্থ কোণগুলোর সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমাদের একটু জানা দরকার। সেটা হলো 180 ডিগ্রি ইন্টু n-2। তোমরা খেয়াল করো। আচ্ছা, এইটা প্রশ্নটা লিখি যে একটি সুষম অন্তস্থ কোণগুলোর সমষ্টি মনে করো একটি সুষম পঞ্চভুজ অবলিক ষষ্ঠভুজ অবলিক অষ্টভুজের
বহিস্থ কোণের পরিমাণ কত? বহিস্থ কোণ অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত? আমরা প্রথমে বের করবো অন্তঃকোণগুলোর সমষ্টি কত? সমষ্টি কত? অর্থাৎ পরীক্ষায় আসতে পারে যে কোনো সুষম পঞ্চভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত, কোনো সুষম ষষ্ঠভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে, তাই না? সেক্ষেত্রে আমাদের সমষ্টি, এখানে সমষ্টির সূত্রটা একটু ভিন্ন। আমরা সমষ্টির সূত্রটা জেনে নেব যে n 180 ডিগ্রি ইন্টু n-2। সূত্রটা হচ্ছে যে 180 ডিগ্রি, এটা কিসের সমষ্টি নির্ণয়? অন্তঃকোণের, অন্তঃকোণের সমষ্টির সূত্র কি এটা আমরা জেনে নেব। সমষ্টি সমান এখানে হচ্ছে 180 ডিগ্রি ইন্টু n-2, ঠিক আছে? 180 ডিগ্রি ইন্টু n-2, এইটা আমাদের মূল সূত্র। এখন যদি এখানে পঞ্চভুজ হয়, যদি প্রশ্নে আসে একটি সুষম পঞ্চভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত, সেক্ষেত্রে আমরা কি করব? 180 ডিগ্রি থেকে আমরা n এর মান কত? এখানে n এর মান 5, তাহলে 5 - 2, তাহলে 3, এখানে 180 ডিগ্রির সাথে কত গুণ দেব? 3, তাহলে কত হলো? 503 540 ডিগ্রি। কি দেখছো কত সহজে কিন্তু আমরা করতে পারছি এটা। আচ্ছা, এরপরে আমরা এখানে যদি আমাদের পঞ্চভুজের জায়গায় ষষ্ঠভুজ হতো, তাহলে আমরা এখানে কত গুণ দিতাম? হ্যাঁ, এবার 6 দিয়ে গুণ দিতাম। আমাদের কি করতাম? আমরা 6 দিয়ে গুণ দিতাম। তাহলে 180 ডিগ্রিকে আমরা গুণ দিতাম এখানে 4 দিয়ে গুণ দিতাম, বিয়োগ করার পরে 2 বাদ দেব। সূত্রে n এর মান ছিল 6, 4 18 কত? 72, অর্থাৎ 720 ডিগ্রি, 720 ডিগ্রি। এরপরে আমরা রয়েছে যদি এখানে এটা একটা অ্যান্সার হয়ে গেল আমাদের, এটার অ্যান্সার ষষ্ঠভুজ। এবার অষ্টভুজ দিলে আমরা কি করব? 8 দিয়ে, হ্যাঁ, এখানে n এর মান কত বসাবো? তখন 8 বসাবো, আর এখানে পাবো তখন 6, তাহলে 6টারও কত? 108, 18 × 36, 6 ঠিক আছে। তাহলে 1080 ডিগ্রি আমরা কি পেলাম? যে সুষম অষ্টভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত? 180 ডিগ্রি। আর সর্বশেষ প্রশ্নটা হচ্ছে, সর্বশেষ প্রশ্নটা হচ্ছে যে তোমাদের যে বহিস্থ কোণের পরিমাণ কত। এখানে শুধু কি হবে? বহিস্থ কোণের পরিমাণ কত? বহিস্থ কোণগুলির সমষ্টি কত, সরি। তাহলে এবার আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে একটি সুষম পঞ্চভুজ, ষষ্ঠভুজ, অষ্টভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি কত, বা চতুর্ভুজের বা ত্রিভুজের, এরকম বহিস্থ কোণগুলোর সমষ্টি। মাথায় এটা যেন ঠিক মতো গাঁথা থাকে যে বহিস্থ কোণের পরিমাণ না, একটা কোণের পরিমাণ না, এখানে কিন্তু সবগুলো সমষ্টি কথাটা উল্লেখ থাকবে। যদি প্রশ্নে আছে যে বহিস্থ কোণগুলোর সমষ্টি কত, তাহলে তোমরা মনে রাখবা যে সকল ভুজের, বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি সর্বদা 360 ডিগ্রি, এক কথাই শেষ। তাহলে সর্বশেষ প্রশ্নটা কি? যে একটি সুষম পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, হ্যাঁ, দ্বাদশভুজ হোক আর যে ভুজ হোক বা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, যে তার বহিস্থ কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। মনে থাকবে তো? 360 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণের পরিমাণ সর্বদা কত? 360 ডিগ্রি। এই হচ্ছে সর্বশেষ প্রশ্ন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো এবার সর্বশেষে তোমাদের জন্য একটা কবিতা আছে। যেহেতু কোণ নিয়ে আমি তোমাদের আজকে ক্লাসটা নিলাম, সেহেতু কোণ নিয়ে তোমাদের জন্য একটা কবিতা লেখা আছে আমার। কবিতাটা আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। কবিতাটা শুনেই আমাদের ক্লাস শেষ হবে আশা করি। তো আমরা লক্ষ্য করি যে কোণ নিয়ে আমরা কবিতাটা পড়ি। এখানে লেখা আছে যে দুটি রেখা মিলিত হলে তৈরি হয় কোণ, মিলিত বিন্দুকে শীর্ষবিন্দু বলে সর্বজন। 90 ডিগ্রি অপেক্ষা ছোট হলে সূক্ষ্ম কোণ হয়, 90 ডিগ্রি হতে বড় স্থূল কোণ মনে রেখো ভাই। সরল কোণ সমকোণের দ্বিগুণ বয়সী, একজন তাই 90 ডিগ্রি, অন্যজন 180। দুটি কোণ নিয়ে তৈরি হয় পূরক কোণের ঘর, অপর কোণটি পেতে করো 90 থেকে অন্তর। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলেই সম্পূরক, কাজের কথা করে যাবেন যেমন করেছে পূরক। দুটি রেখা ছেদ হতেই বিপরীত কোণের জন্ম,
বিপ্রতীপ কোণ পরস্পর সমান, এই গুণে তারা ধন্য। সবাই প্রবৃদ্ধ 180 ডিগ্রি থেকে বড়, 360 থেকে ছোট যারা, পাঠকের মনে দিতে চাই শুধু একটু আনন্দ ধারা। ধন্যবাদ সবাইকে। প্রিয় ভিউয়ার, খুব ভালো লাগছে আশা করি তোমাদের এই ক্লাসটা, এবং আশা করি তোমরা এই ক্লাসটা কখনোই ভুলবে না, কারণ এই ক্লাস অবশ্যই তোমরা পরবর্তীতে এটাকে তোমরা আমার ইউটিউব চ্যানেলে, যে এমআর মেথড অফিসিয়াল এই চ্যানেলটার নাম, এই এমআর মেথড অফিসিয়াল চ্যানেলে যে তোমরা এই ক্লাসটাকে সাবস্ক্রাইব করবে, জ্যামিতি ক্লাস। এখানে সিরিয়ালি আমার সমস্ত ক্লাসগুলো এমআর মেথড ম্যাথ ক্লাস 1, এমআর মেথড ম্যাথ ক্লাস 2 এভাবে সিরিয়ালি দেওয়া আছে। এই ক্লাসটা তোমাদের আশা করি থাকবে। এমআর মেথড ম্যাথ ক্লাস হয়তো 30-এর ভিতরেই থাকবে আশা করছি, আমি সংখ্যাটা খেয়াল নাই, 30-এর ভিতরেই থাকবে এমআর মেথড ম্যাথ ক্লাস হিসাবে। এবং তোমরা যদি বাংলা ক্লাসও পেতে চাও তাহলে এমআর মেথড বাংলা ক্লাস লিখে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, তোমরা দেখতে পাবে ক্লাসগুলো, এবং তোমরা যদি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেখো তাহলে অবশ্যই তোমরা সফলতা আসবে। যে কোনো জব পরীক্ষায় গণিত নিয়ে তোমাদের দুশ্চিন্তা মুক্ত হতে পারবে, কারণ এই চ্যানেলটাতে অলরেডি 50 মার্কের ভরপুর সমস্যার সমাধান দেওয়া হবে। হ্যাঁ, এখানে 50 মার্কের একটা সমাধান, আমরা যে কোনো জব পরীক্ষার জন্য 50% মার্কের একটা সমাধান পাবো, কারণ বাংলা 25 মার্কের এবং গণিতটা 25 মার্কের। তো প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে এটাকে শেয়ার দিয়ে রাখবে, যাতে পরবর্তীতে তোমরা ক্লাসগুলো দেখতে পারো। তো ধন্যবাদ সবাইকে।